হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের আজকে আরেকটি কেমিস্ট্রি ক্লাসে। সো আমরা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার কন্টিনিউ করছিলাম, আমরা আবার 4 নম্বর চ্যাপ্টার কন্টিনিউ করব। বাট ক্লাসটা শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাই দাও কে কে আছো আমাদের সাথে। ওকে, 5 থেকে ধাপ করে 17 দেখতেছি। আসসালামু আলাইকুম নাইয়ান ভাই, কি অবস্থা? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহাদিয়া, তিশা। ওকে, আরেকজন বন্ধুকে মেনশন দিছো। হ্যাঁ, যারা যারা তোমরা হচ্ছে মানে জয়েন করছো, তোমাদের বন্ধুদেরকে তোমরা মেনশন দিয়ে দাও জলদি জলদি। আমরা হচ্ছে আজকে একটা সুন্দর একটা চিল ক্লাস করব। ওকে, আজকে তোমার সাথে নাহিয়ান ভাইয়াও আছে। নাহিয়ান ভাইকে সব একটু হ্যালো বলে দাও। ভাইয়া, কি অবস্থা? ওকে, আচ্ছা, ওকে। নরাত, ওয়ালাইকুম আসসালাম। হেলাল, ওয়ালাইকুম সালাম। ও বাবারে বাবা, দিনাজপুর থেকে এত দূর থেকে জয়েন করছে বলো ভাই, মোকাররম। ওকে, নারিন, ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই, পুরা আমি রোলার কোস্টারের উপরে আছি ভাই, রোলার কোস্টার। এই একটু আগে হচ্ছে সাদিককে হচ্ছে আমি আমার আজকে দিনের রুটিন বলতেছিলাম। একটু আজকে একটু পরেই হচ্ছে আমাকে আমার কামলা খাটতে হবে। ওকে, আসির আলহামদুলিল্লাহ। তারপর ওয়ালাইকুম আসসালাম। ওর নামাজ নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই মনে হচ্ছে ঘুম দিছে। জয়েন করার রেট অনেক কম। ওকে, আচ্ছা, বগুড়া, কুমিল্লা, বাবা সব পুরো দেশের আনাচে কানাচে থেকে সবাই জয়েন করতেছে। হ্যালো সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি হচ্ছে জয়েন করছি সবাই। আহ ওকে, সো তাহলে হচ্ছে আমরা এখন ক্লাসের দিকে চলে যাই। ওকে, সো সবাই হচ্ছে আবার আগের মতো ড্রিল, কমেন্ট বক্স অফ করে তোমরা হচ্ছে স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করে নাও। অর্থাৎ তোমরা ল্যান্ডস্কেপে ফোনে যদি থাকো তাহলে ল্যান্ডস্কেপে হচ্ছে তোমার স্ক্রিনটা অন করে নাও, তাহলে তোমাদের লেখা দেখতে সুবিধা হবে। আমি ঝামেলাটা মনে হয় টের পাইছি, ঝামেলাটা হইতেছে আমার হাতের লেখাতে মূলত। সো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে স্লাইডে শিফট করতেছি। সো তখন আর তোমাদের মানে হাতের লেখা নিয়ে যে গ্যাঞ্জামটা, যে লেখা বুঝতে পারা যায় না, কারণ লেখার দেখা যায় কিছু একটা লেখা আছে কিন্তু পড়া যায় না যে কি লেখা আছে। তো এই সমস্যাটা ইনশাল্লাহ পরের ক্লাস থেকে হবে না। ওকে, সো আমরা হচ্ছে আজকে ক্লাসটা একটু করে ফেলি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা তো স্লাইডে শিফট করে ফেলবো, তখন আর কোনো গ্যাঞ্জাম হবে না। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, সো আজকে আমাদের টপিক হচ্ছে প্রপার্টিজ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। ওকে, সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য এবং আমরা কিছু সাম্য ধ্রুবক রিলেটেড অঙ্ক করবো আজকে। সো সেই দিকে যাওয়ার আগে আমরা হচ্ছে প্রথমে একটু গত ক্লাসে যা যা করছিলাম সেই জিনিসগুলো আমরা একটু বুঝে নেই। ওকে, আমরা গত ক্লাসে কি কি করছিলাম? আমরা গত ক্লাসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক নামক একটা ধ্রুবক আমরা ডিফাইন করছিলাম। সো আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক ডিফাইন করছিলাম। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, রাইট? কে, এবং আমরা ডিফাইন করছিলাম যে সাম্য ধ্রুবককে আমরা আসলে দুইটা ভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা ছিল হচ্ছে কেপি, একটা ছিল হচ্ছে কেসি। সো আজকে আমরা এই কেপি কেসের বিভিন্ন ধরনের কারিকলাপ মানে ক্যারিকেচার নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি। সো আমি একটা মডেল বিক্রিয়ার জন্য আমি সাম্য ধ্রুবকের মানটাকে লিখে দিই। মনে করো যে এ মোল এ, এটা ছিল গ্যাস, প্লাস বি মোল বি, এটাও মনে করো গ্যাস। এখান থেকে হচ্ছে সি মোল সি, এটা মনে করো হচ্ছে সলিড, প্লাস ডি মোল ডি, এটা মনে করো গ্যাস। যেহেতু এখানে গ্যাস আর সলিড আছে, তার মানে এখানে কেপি কেসি আমাদের দুইটাই অ্যাপ্লিকেবল। তো আমরা শুরুতে হচ্ছে কেপি এর মানটা যদি একটু লিখে ফেলি। সো কেপি এর মানটা হচ্ছে অনেকটা এরকম। কেপি, ও সরি, কমলা কালার তো, হ্যাঁ। কেপি সমান সমান হবে হচ্ছে ডি এর আংশিক চাপ, অর্থাৎ পিডি টু দি পাওয়ার ডি। যেহেতু সি হচ্ছে এখানে সলিড, তাহলে সি এর জন্য 1 টু দি পাওয়ার তার সহগ অর্থাৎ সি, ডিভাইডেড বাই হচ্ছে এ যেহেতু একটা গ্যাস, অর্থাৎ এখানে হবে হচ্ছে পি এ টু দি পাওয়ার এ ইন্টু, যেহেতু এখানে বি একটা গ্যাস, এখানে পি বি টু দি পাওয়ার তার সহগ বি। তো এটা হচ্ছে আমাদের কেপি এর সমীকরণ। যদি আমরা কেসি এর সমীকরণে আসি, কেসি সমান সমান হবে হচ্ছে ঘনমাত্রা, রাইট, অর্থাৎ ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি ইন্টু, যেহেতু সি এখানে সলিড তাহলে সি এর জন্য 1 টু দি পাওয়ার সি, ডিভাইডেড বাই হচ্ছে এর ঘনমাত্রা অর্থাৎ এ টু দি পাওয়ার তার সহগ এ ইন্টু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ বি। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি সাম্যধ্রুবক কেপি এবং কেসি এর মান, যেটা আমরা গত ক্লাস থেকে শিখে আসছি। তো আজকে আমরা যেটা করবো, এই কেপি এবং কেসি এর মানটা দিয়ে আসলে আমরা কি বুঝাই সেটা আমরা নির্ণয় করব। ওকে, তো আমাদের আজকের প্রথম যে টাস্ক, সে প্রথম টাস্ক হচ্ছে কেপি ও কেসি এর তাৎপর্য, সিগনিফিকেন্স অফ কেপি এন্ড কেসি অর সিগনিফিকেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আজকে প্রথম পয়েন্ট আমাদের সিগনিফিকেন্স পড়তে হবে।
বা কেপিকেসি এর তাৎপর্য। ঠিক আছে, সো আমরা হচ্ছে যদি একটু চিন্তা করি ঠান্ডা মাথায়, যে আমাদের যে সাম্যধ্রুবক কে যেটা আছে, সাম্যধ্রুবক কে এটা হচ্ছে আসলে উপরে থাকে হচ্ছে আমাদের উৎপাদের পরিমাণ সাম্যাবস্থায়, নিচে থাকে হচ্ছে আমাদের বিক্রিয়কের পরিমাণ সাম্যাবস্থায়। রাইট, এটা হচ্ছে আমাদের সাধারণ কে এর একটা বর্ণনা। উপরে থাকে আমাদের উৎপাদের পরিমাণ, নিচে থাকে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ, তার মানে এটা একটা অনুপাত। আর যখন কোন একটা অনুপাতের মানকে আমরা তুলনা করব, তখন আমরা তুলনা করি সাধারণত একের সাথে, যেহেতু এখানে একটা দুইটা বস্তুর কে আমরা ভাগ দিচ্ছি, তো ভাগ দেওয়ার কারণে ফলাফলটাকে আমরা একের সাথে তুলনা করব। সুতরাং এখানে আমরা তিনটা সিনারিও দেখতে পারি। তিনটা সিনারিও কি কি হতে পারে ভাইয়া? এক নম্বর সিনারিও যেটা হতে পারে, যেখানে কে এর মান যদি গ্রেটার দেন 1 হয়, ওকে, কে এর মান যদি একের চেয়ে অনেক বড় হয়। সো এই কথাটার মানে আসলে কি? কে এর মান যদি একের চেয়ে অনেক বড় হয়, তাহলে বুঝাই যাচ্ছে যে যেহেতু সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মধ্যে আমরা উপরে রাখছি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা আর নিচে রাখছি হচ্ছে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা, সুতরাং যদি আমরা কে এর মানটা মাছ মাছ গ্রেটার দেন 1 বলে নেই, তার মানে এখানে আমরা বুঝাইতে পারতেছি যে এখানে উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায় অনেক বেশি বিক্রিয়কের ঘনমাত্রার তুলনায়। সো এই যে ঘটনাটা, এটাকে আমরা হচ্ছে একটা নাম দেই, এটাকে আমরা বলি যে এখানে সাম্যের অবস্থান ডান দিকে অবস্থান করে, সাম্যাবস্থা, সাম্যাবস্থা ডানে অবস্থান করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। অর্থাৎ যদি কে যেহেতু একটা অনুপাত এবং কে এর মান যদি একের চাইতে অনেক বড় হয়, মনে করো যে কে এর মান 500, কে এর মান 600, কে এর মান 2000 ইত্যাদি, তাহলে তার এটার মানে কি? আসলে এটার মানে হচ্ছে সাম্যাবস্থায় যে অনুপাতটা আমরা লিখতেছি, অনুপাতের মধ্যে লবের মানটা অনেক বড়, হরের মানটা অনেক ছোট। যেহেতু লবে উৎপাদ অনেক বেশি থাকে, তার মানে আমরা বলবো এই বিক্রিয়াটা উৎপাদকে বেশি ফেভার করে বা সাম্যাবস্থাটা ডান দিকে অবস্থান করে। ওকে, তাহলে যদি আমরা হচ্ছে 2 নম্বর পয়েন্টে আসি, 2 নম্বর পয়েন্টে ধরলাম যে কে এর মানটা হচ্ছে মাছ মাছ লেস দেন 1। ধরো যে কে এর মানটা হচ্ছে 1/1000, কে এর মানটা হচ্ছে 1/500 ইত্যাদি, এরকম কোন একটা মান। সো যদি কে এর মানটা একের চাইতে অনেক ছোট হয়, এটার মানে হচ্ছে আগের মতোই, যেহেতু কে এর মানটা একের চাইতে অনেক ছোট, তার মানে এখানে বিক্রিয়ক অর্থাৎ হরের পরিমাণটা অনেক বেশি লবের পরিমাণের চাইতে, তার মানে সাম্যাবস্থাটা বিক্রিয়কের দিকে বেশি ঝুঁকে আছে। সো আমরা এটাকে বলি যে সাম্যাবস্থা, সাম্যাবস্থা বামে অবস্থান করে। ওকে, সাম্যাবস্থা বামে অবস্থান করে। ওকে, আর 3 নম্বর পয়েন্ট, যেহেতু এখানে একটা অনুপাত নিয়েই আমরা কথাবার্তা বলতেছি, তাহলে 3 নম্বর পয়েন্ট আসলে খুবই সিম্পল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি এখানে কে এর মানটা অলমোস্ট ইকুয়াল টু 1 হয়, কে এর মানটা যদি অলমোস্ট ইকুয়াল টু 1 হয়, এটার মানে হচ্ছে সাম্যাবস্থা আসলে কাউকে ফেভার করে না। ওকে, তার মানে এখানে আমরা বলবো নো ফেভারেবল ডিরেকশন, সাম্যাবস্থা কারো দিকেই ফেভার করে না, নো ফেভারেবল ডিরেকশন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কে এর মান দ্বারা আসলে কি বুঝায় সেটা। অর্থাৎ কে এর মান যদি আমরা কোনো একটা বিক্রিয়ার জন্য অনেক বেশি দেখি, তার মানে আমরা বুঝবো যে বিক্রিয়াটা হচ্ছে অনেক বেশি উৎপাদ বান্ধব। যদি কে এর মানটা একের চাইতে অনেক ছোট হয়, তাহলে আমরা বুঝবো হচ্ছে এই বিক্রিয়াটা অনেক বেশি বিক্রিয়ক বান্ধব, অর্থাৎ এটা উৎপাদ তৈরি করতেই চায় না। যদি কে এর মানটা অলমোস্ট ইকুয়াল টু 1 হয়, তার মানে এই সাম্যাবস্থা বিক্রিয়ক উৎপাদ কাউকে ফেভার করে না, মোটামুটি সবাই সমান সমান পরিমাণে থাকে। সো এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে একটু কমেন্ট বক্সে আমরা জানাই দিই যে এখানে কে এর মানটা যেটা অনেক একের চেয়ে অনেক বড় হলে এটা কি বুঝায়, সাম্যাবস্থা ডান দিকে সরে যায়, এটার মানে কি আসলে, কে এর মান অনেক কম হলে এটা কি বুঝায়, আর কে এর মান অলমোস্ট একের সমান হলে এটা কি বুঝায়। ওকে, সো আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানাই দাও যে এখানে আসলে তোমরা বুঝতে পারছো কিনা যে ঘটনাটা আসলে কি ঘটতেছে। ওকে, বসির মিয়া হচ্ছে ক্লিয়ার, গ্রেট জেবা। ওকে, বন্ধন বিশ্বাসের সবারই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এখন যেহেতু আমরা মোটামুটি এই পর্যন্ত আমরা মানগুলা ক্লিয়ার করতে পারলাম, আচ্ছা সবাই এখন আবার কমেন্ট বক্স অফ করে দেই। ওকে, আমিও কমেন্ট বক্স অফ করে দিলাম, তোমরা কমেন্ট বক্স অফ করে দাও। ওকে, সো যেহেতু আমরা হচ্ছে মোটামুটি এখন ক্লিয়ার হয়েই গেলাম, তাহলে এখন আমরা একটা ছবি দিয়ে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। সো মনে আছে আমরা গতদিন কিন্তু ঘনমাত্রা সাপেক্ষে আমরা সময়ের একটা গ্রাফ তৈরি করেছিলাম, রাইট? ঘনমাত্রা সাপেক্ষে সময়ের একটা গ্রাফ তৈরি করেছিলাম, যেই গ্রাফটাতে আমরা দেখাচ্ছিলাম যে সাম্যাবস্থায় যাওয়ার সময় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাগুলো কিভাবে চেঞ্জ হয়। আমরা দেখিয়েছিলাম যে সাম্যাবস্থায় যাওয়ার সময় বিক্রিয়কের ঘনমাত্রাগুলো কমে এবং উৎপাদের ঘনমাত্রাগুলো বাড়ে। সুতরাং আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যদি এরকম একটা সাম্যাবস্থা দেখি, তো এই সাম্যাবস্থাটা একটু লক্ষ্য করি। এই সাম্যাবস্থাটা দেখা যাচ্ছে নীলগুলো হচ্ছে বিক্রিয়ক, বাই দ্য ওয়ে, নীলগুলো হচ্ছে বিক্রিয়ক, লালগুলো হচ্ছে উৎপাদ। তো আমরা এখানে একটু সরি, সবুজগুলো হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক, আমরা একটু লিখে ফেলি এখানে, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাম্যাবস্থায় হচ্ছে উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের পরিমাণ থেকে বেশি, রাইট? সো যেহেতু এখানে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বিক্রিয়ক থেকে বেশি, তার মানে এখানে যে বিক্রিয়াটা আছে সার্টেনলি সে বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান হচ্ছে অনেক বড় একের চাইতে। সো এটা কিন্তু আমরা এখানে দেখছি। 1 নম্বর কন্ডিশনটা যদি আমরা একটু দেখি, 1 নম্বর কন্ডিশন এটাই কিন্তু আমরা
দেখছি সাম্যাবস্থা ডানে সরে আছে, তার মানে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বিক্রিয়কের চাইতে অনেক বেশি হবে। যদি আমরা দ্বিতীয় সিনারিওটা একটু লেখার চেষ্টা করি, দ্বিতীয় সিনারিওতে আমরা যদি সি ভার্সেস টি গ্রাফটা নিই, তাহলে দ্বিতীয় সিনারিওতে হচ্ছে বিক্রিয়কের পরিমাণটা সাম্যাবস্থায় উৎপাদ থেকে বেশি হবে, অর্থাৎ এই গ্রাফটা ক্রস করবে না একে অপরকে, এই গ্রাফটা এরকম থাকবে। ওকে, অর্থাৎ সাম্যাবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে উৎপাদের চাইতে বেশি, রাইট? তার মানে এটা হচ্ছে সাম্যাবস্থায় যে বিক্রিয়কের পরিমাণ, আর এটা হচ্ছে আমাদের উৎপাদের পরিমাণ। ওকে, সো যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ উৎপাদের চাইতে বেশি, তার মানে এটা আমাদের যে দ্বিতীয় কন্ডিশনটা ছিল, অর্থাৎ এই কন্ডিশনটা যেটা ছিল, এই কন্ডিশনটাকে সে ফুলফিল করছে। ওকে, এখন যদি আমরা 3 নম্বর গ্রাফে আসি, যদি কে এর মান অলমোস্ট ইকুয়াল টু 1 হয়, তার মানে সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদ দুটোই মোটামুটি সেম পরিমাণে থাকবে। অর্থাৎ এখানে যে আমরা গ্রাফটা পাবো, সেই গ্রাফটাতে আসলে দুইটা রেখা মোটামুটি একই সাথে মিলে যাবে। সো এই গ্রাফটা আমরা দেখতে পাবো মোটামুটি অনেকটা এইরকম। ওকে, সো এই একটা সরলরেখায় সুন্দর মতো সাম্যাবস্থায় চলতে থাকবে এভাবে। ওকে, সো তার মানে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু আমাদের 3 নম্বর কন্ডিশনে বিক্রিয়ক আর উৎপাদ সবার ঘনমাত্রায় মোরলেস সেম, তার মানে 3 নম্বর যে ঘটনাটা, সেই 3 নম্বর ঘটনাটায় সাম্য ধ্রুবকের মান অলমোস্ট এক। সো আমি আশা করি বুঝাতে পারলাম যে তিনটা গ্রাফ কিভাবে তিন টাইপের সাম্যাবস্থাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা গতদিন আমরা বিভিন্ন ধরনের ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ দেখছিলাম, আজকে আমরা সেগুলোকে কোয়ান্টিফাই করতে পারলাম যে কোন গ্রাফটা আসলে কি মিন করে। যদি বিক্রিয়কের মানে ঘনমাত্রা লাইনটা উৎপাদের নিচে চলে যায় সাম্যাবস্থায়, তার মানে এখানে সাম্য ধ্রুবকটা মান একের চাইতে অনেক বড়, 100, 500, 1000 ইত্যাদি মান। আর যদি এখানে বিক্রিয়কের লাইনটা উৎপাদের লাইনের উপরে থাকে, তার মানে এখানে সাম্য ধ্রুবকের মানটা অনেক ছোট, যেমন 10⁻², 10⁻5 ইত্যাদি। যেমন দুর্বল অ্যাসিডের কে এর মান 10⁻5। সো তাদের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় গ্রাফটা প্রযোজ্য। আর যদি 3 নম্বর গ্রাফ হয়, মনে করো যে কে এর মান 1, 2, 5 ইত্যাদি, মানে একের খুব কাছাকাছি আর কি, সেই ক্ষেত্রে আমরা তৃতীয় গ্রাফটা মোটামুটি বলতে পারি যেটা সত্যি একটা গ্রাফ। তার মানে এমসিকিউ তে যদি এই প্রশ্নটা আসে, তাহলে কিন্তু ভাই আমরা এখন খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবো আশা করি। তার মানে এখানে যে আমরা যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ওকে, এটা কিন্তু আমরা একটু মাথায় রাখতে হবে, এগুলো প্রশ্ন কিন্তু এমসিকিউ তে ধুপধাপ দিয়ে দেয়, তাই ভাই একটু সাবধানে থাকবো। আমরা বিক্রিয়কের উৎপাদের গ্রাফটা ক্রস করছে কি করে না, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে ভাইয়া, তো আমি আশা করি গ্রাফগুলো বুঝাতে পারলাম। যদি গ্রাফগুলো বুঝে থাকি, তাহলে ভাই একটু কমেন্ট বক্সে জানাই দিই, কারণ আজকে জিনিসগুলো খুবই সহজ, আজকে আমরা কোনো কঠিন জিনিসপত্র পড়বো না আসলে। ওকে, বাহ মাহিয়ান ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপার না আবির, আমরা মাত্র ক্লাস শুরু করছি, সো প্যারা নিও না, আমরা এখনো পুরা হিট হট অঙ্কতে চলে যাই নাই। সো ওকে, সি গ্রাফটা আরেকবার আচ্ছা খেয়াল করো, সি গ্রাফের মধ্যে যেটা হচ্ছে, সি গ্রাফের মধ্যে বিক্রিয়ক আর উৎপাদ দুইটার মান কিন্তু অলমোস্ট সাম্যাবস্থায় এসে সমান। তো বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা যদি সাম্যাবস্থায় সমান থাকে, তার মানে এখানে সাম্য ধ্রুবকের মান অলমোস্ট এক, রাইট? কারণ উৎপাদ আর বিক্রিয়ক দুটারই ঘনমাত্রা সমান, কাটাকাটি গিয়ে এক তৈরি করবে। ওকে, ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পোলাপাইন টিভি না দেখে পড়াশোনা করবে এটা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সবাই। হচ্ছে এখন আবার কমেন্ট বক্স অফ করে দাও, আমরা এখন সামনে আগাই। আমরা এখন হচ্ছে কে এর ধর্মাবলী নিয়ে আলোচনা করবো। ওকে, আমরা এখন দেখলাম যে কে এর সিগনিফিকেন্সটা কি, অর্থাৎ কে এর মান বড় হইলে ছোট হইলে মানটা আসলে কি বুঝায়, এটা আমরা এখন শিখলাম। এখন আমরা দেখবো যে কে এর মানটা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ওকে, সো এখন আমরা যেটা করবো, এখন আমরা পড়বো হচ্ছে প্রপার্টি বা কে এর ধর্ম, প্রপার্টিজ অফ কে। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে প্রপার্টিজ অফ কে বা কে এর ধর্ম। ওকে, ঠিক আছে, সো কে এর ধর্মাবলী নিয়ে এখন আমরা একটু আলাপ আলোচনা করি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এখন আমাদের কথাবার্তা হবে। সো কে প্রপার্টি কি কি হইতে পারে। ওকে, সো আমরা একটু চিন্তা করে দেখি যে কে এর যে মানটা, কে এর মানটা হচ্ছে, আমরা গতদিনও বলছিলাম তোমাদের যদি মনে থাকে থাকে যে কে এর মানটা শুধুমাত্র তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে একটা নিয়ামক বা ফ্যাক্টর বা ফিজিক্যাল একটা ফোর্স, যেটা আমরা চেঞ্জ করতে পারি। আর কি কি আমরা চেঞ্জ করতে পারি একটা বহুমুখী বিক্রিয়ার? আমরা চেঞ্জ করতে পারি কোন একটা পদার্থের ঘনমাত্রা, আমরা কোন একটা পদার্থের চাপ চেঞ্জ করতে পারি, বা ওভারঅল পুরো পাত্রেরই চাপ চেঞ্জ করতে পারি, আমরা পুরো পাত্রের আয়তন চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমরা এই জিনিসগুলো, অর্থাৎ চারটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি: তাপমাত্রা, চাপ, আয়তন, ঘনমাত্রা। তার মধ্যে শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করলে কে এর মান চেঞ্জ হয়, বাকি ফ্যাক্টর গুলো চেঞ্জ করলে কে এর মানটা চেঞ্জ হয় না। তার মানে আমরা যখন ধর্ম পড়বো কে এর, অর্থাৎ এখন আমরা যে জিনিসটা পড়ছি, এখানে আমরা প্রথমে তাপমাত্রার একটা ইফেক্ট দেখবো, আর দেখবো হচ্ছে বিক্রিয়া লেখার ধরনের ইফেক্ট। তো আমরা এখানে দুইটা জিনিস দেখবো: এক, বিক্রিয়া লেখার ধরনের ইফেক্ট দেখবো, এবং দুই, আমরা
তাপমাত্রার ইফেক্ট দেখবো। তো আমরা লক্ষ্য করেই আমরা এখানে কি কি করতেছি। তো প্রথম কথা, যদি মনে করো যে একটা উভমুখী বিক্রিয়া হচ্ছে এরকম যে এ মোল এ, এখান থেকে হচ্ছে একটা বিক্রিয়া আমরা এভাবে লিখলাম, ধরো যে বি মোল বি। ওকে, এই বিক্রিয়ার সামুদ্রিকের মান মনে করো হচ্ছে K1। ঠিক আছে, আমরা আরেকটা বিক্রিয়া নেই, মনে করো যে এই সেম বিক্রিয়াটাকে আমরা হচ্ছে উল্টায় লিখলাম, মনে করো যে বি মোল বি থেকে এখন এ মোল এ। এই বিক্রিয়ার সামুদ্রিকের মান মনে করো K2। ঠিক আছে, অর্থাৎ যেটা হলো, মনে করো যে আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে ধরো যে এখানে একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এই দুটো গ্যাস সাম্যাবস্থায় আছে। এখন তুমি এই সাম্যাবস্থার বিক্রিয়াটাকে কিভাবে লিখবা, কারণ বিক্রিয়াটা তো উভমুখী, NO2 যেমন N2O4 তৈরি করে, ঠিক তেমনি N2O4 আবার NO2 তৈরি করে। সো এই সাম্যাবস্থাটাকে তুমি চাইলে আইদার NO2, অর্থাৎ 2NO2 থেকে N2O4 তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারো, কারণ বিক্রিয়াটা উভমুখী। সো তোমার কাছে স্বাধীনতা আছে, রাইট? কিন্তু ঘটনা যেটা হলো, তুমি যদি বিক্রিয়াটাকে উপরের মতো করে লিখো, তাহলে সাম্যধ্রুবকের মান যা পাবা, দ্বিতীয় পয়েন্টে লিখো তুমি সাম্যধ্রুবকের মান সেম পাবা না। এদের মধ্যে একটা নির্দিষ্ট রিলেশনশিপ আছে, আমরা এখন সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ওকে, তো চলো কথা না বাড়ায় আমরা করার চেষ্টা করি। তো যেহেতু আমরা এখানে দেখতেছি যে আমরা একটা বিক্রিয়াকে উল্টায় ফেললাম, সো উল্টায় ফেলার কারণে যে K1 আমরা পাবো, সেই K1 এর মানটা কেমন হবে একটু চিন্তা করা যাক। K1 K1 সমান সমান হবে হচ্ছে বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ। ওকে, এটা মনে করো 1 নং সমীকরণ। আবার যদি আমি মনে করো K2 এর মানে আসি, K2 এর মান হচ্ছে এখন এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি। ওকে, 2 নং সমীকরণ। এখনো মনে করো যে আমি যদি 1 আর 2 গুণ দেই 1 × 2, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে K1 × K2 b টু দি পাওয়ার b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a ইন্টু a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই হচ্ছে b টু দি পাওয়ার b। ওকে, সো যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে আসলে কি ঘটবে। এখানে হচ্ছে আমরা বি বি কাটাকাটি যায়, আর এখানে আবার এ এ কাটাকাটি যায়, রাইট? এ এ কাটাকাটি যায়। সুতরাং এখানে আমরা পাচ্ছি ডান পাশে একটা 1 পাচ্ছি, জিরো না কিন্তু 1। ওকে, জিরো না কিন্তু, এটা 1 পাচ্ছি, সব কাটাকাটি চলে গেলে 1 পাচ্ছি। সুতরাং আমরা পাচ্ছি যে K1 × K2 ইকুয়ালস টু হচ্ছে 1। সুতরাং এখান থেকে আমরা বের করতে পারি যে K2 ইকুয়ালস টু হচ্ছে 1/K1। অর্থাৎ যদি আমরা কোনো একটা বিক্রিয়াকে, উভমুখী বিক্রিয়াকে আর কি উল্টায় যদি আমরা লিখি, তাহলে তার সাম্যধ্রুবকের মানটা উল্টায় যাবে। এই জন্যই আমরা যখন কোনো একটা বিক্রিয়ার সাম্যধ্রুবক বর্ণনা করি, তখন আমরা সাথে সাথে বিক্রিয়াটাও বলে দিই, অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে কোন দিকে আছে, অর্থাৎ বামে কাকে লিখছি ডানে কাকে লিখছি। কারণ বামে যাকে লিখবো ডানে যাকে লিখবো এগুলো যদি আমরা উল্টাই ফেলি, তাহলে সাম্যধ্রুবকের মানটাও তদনুযায়ী চেঞ্জ হবে। তো আমি যখন একটা অঙ্ক করবো, আমাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে যে বিক্রিয়াটা আসলে কোনটা ছিল। তো আশা করি আমি প্রথম পয়েন্টটা বুঝাতে পারলাম, যে একটা বিক্রিয়াকে যদি আমরা উল্টায় লিখি, তাহলে সাম্যধ্রুবকের মানটা ইনভার্স হয়ে যায়। যদি আমরা এটা বুঝে থাকি, তো একটু কমেন্ট বক্সে ভাই জানাই দিই। ওকে, ওকে, গ্রেট। বাহ, তোমরা সবাই দেখি খুব সুন্দর, তোমরা কমেন্ট অফ করে ক্লাস করতেছিলাম, আমি খুব খুশি হয়েছিলাম দেখে। মাত্র আমি কমেন্ট আসা শুরু হইলো। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সবুজ, নিকন, করিম, নিবির, সুমাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যাক তোমরা খুব ভালো ছেলে পেলে তোমাকে। আমি হচ্ছে আমি কিন্তু সাথে সাথে প্রশ্নগুলো বলে দিচ্ছি আশা, তুমি খেয়াল করো, কিন্তু আমি যখনই হচ্ছে কোনো একটা টপিক পড়াচ্ছি, আমি কিন্তু ওইখান থেকে মানে উত্তর টুত্তর সব বলে দিয়ে শেষে প্রশ্ন বলে দিচ্ছি, যে প্রশ্নটা হচ্ছে এরকম হয়। তো খেয়াল রাখো এটা। ওকে, ঠিক আছে। ওকে, সো গ্রেট, তোমরা সবাই আবার কমেন্ট বক্সটা অফ করে ফেলো, আমরা হচ্ছে আবারও সামনে আগাই। হ্যাঁ সাইফ। আচ্ছা ভাইয়া, মাঝে মাঝে আপনার একটু নেট প্রবলেম হচ্ছে, মানে 2 এক সেকেন্ডের জন্য কথাগুলো আটকে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওকে, দাঁড়াও আমি তাহলে হচ্ছে মোবাইল হটস্পটে শিফট করি। ওকে, এখন ঠিক আছে? জি ভাই, এখন আপাতত ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা তাহলে হচ্ছে পরবর্তী পয়েন্টটা দিতে, 2 নম্বর পয়েন্ট তাহলে কি হতে পারে? গা ছম ছম, কি হয় কি হয়,
কখনো মজার, কখনো বা ভয়, না ভয় কিছু হবে না, আমরা মজার মধ্যে জিনিসপত্র পড়বো, ঠিক আছে। ওকে, সো মনে করো যে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান হচ্ছে K1। এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে ড্রামস রোল, আমরা একটা এন দিয়ে গুণ দিয়ে দিলাম। ওকে, মানে আমরা উভয় পক্ষকে একটা সহগ দিয়ে গুণ দিলাম। এটা হচ্ছে আমাদের এখানকার মূল উপজীব্য আর কি, ঠিক আছে। এটা হইতেই পারে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু দেখাই দিই যে আসলে আমরা কি করলাম এখানে। মনে করো যে আমাদের যে একটা বিক্রিয়া আছে, ধরলো যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে হচ্ছে অ্যামোনিয়া। ওকে, সেখানে তোমার সহগগুলো একটু খেয়াল করো, আমার কিন্তু টার্গেট সমতা করা ছিল। এখানে 1 2 3 4 যে লিখতে হবে নট নেসেসারিলি, আমি এই বিক্রিয়াটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি, হাফ অফ N2 প্লাস 3/2 অফ H2, এখান থেকে হচ্ছে শুধু 1 অ্যামোনিয়া, রাইট। তার মানে আমরা কিন্তু স্টিল নাও সমতা কিন্তু করছি, বাট আমরা যেটা করছি, আমরা হচ্ছে এই দুইটা সহগের মাত্রাটা হচ্ছে আলাদা। এখানে আমাদের নাইট্রোজেনের সহগ ছিল 1, এখানে নাইট্রোজেনের সহগ হচ্ছে হাফ। সো এখন এটাকে তোমরা দুই ভাবে বলতে পারো। এক, আমরা বলতে পারি যে আমরা সহগকে, আমরা হচ্ছে প্রত্যেকটা বস্তুর সহগকে 2 দিয়ে ভাগ দিছি, এটা বলা যেতে পারে। যেমন 1 কে 2 দিয়ে ভাগ দিলে হাফ হয়, 3 কে 2 দিয়ে ভাগ দিলে 3/2 হয়, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়। কিন্তু আমরা এটাকে এভাবে বলবো না, আমরা বলবো যে আমরা প্রথম বিক্রিয়া থেকে দ্বিতীয় বিক্রিয়াতে যাওয়ার সময় আমরা হচ্ছে পুরা সহগগুলোকে হাফ দিয়ে গুণ করছি, অর্থাৎ আমাদের গুণের যে ফ্যাক্টরটা সেটা ইম্পর্টেন্ট, কত দিয়ে ভাগ করলাম সেটা কিন্তু, মানে যদি আমরা বলতে পারি, কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আর সবসময় যে এরকম হবে তাও কিন্তু না। আমরা মনে করো যে কোনো একটা মোমেন্ট আসলো যেখানে আমরা গুণ করলাম, লিটারালি আমরা 2 3 দিয়ে গুণ করলাম, তো এই জন্য আমাদের গুণের কথা বলাটা বেটার, আমরা ভাগ বলবো না। যদিও বা আমরা দেখতেছি এখানে হাফ হয়ে গেছে জিনিসটা, আমরা বলবো আমরা হাফ দিয়ে গুণ দিছি, আমরা 2 দিয়ে ভাগ দিছি আর বলবো না আমরা, যাতে করে আমাদেরই কমপ্লিকেশন বাড়বে, ঠিক আছে। তো তার মানে আমরা এখানে দেখতেছি যে আমরা এখানে একটা এন দিয়ে গুণ দিছি। ওকে, সো গুণ দেওয়ার কারণে এখন কি হইলো, আমরা আগের মতোই আগাই, আমরা K1 দিয়ে শুরু করি। K1 হচ্ছে প্রথম বিক্রিয়ার সাম্য ধ্রুবক, অর্থাৎ বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই হচ্ছে এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি K1। আচ্ছা, তাহলে এখন আমরা আসি হচ্ছে K2 এর মানটা কি হবে। K2 আছে, এটাকে 1 নং সমীকরণ বলে দেই। K2 এর মানটা হবে হচ্ছে বি টু দি পাওয়ার এন বি, রাইট, বি টু দি পাওয়ার এন বি। আমি এখানে একটা বি লিখি আগে, খেয়াল করো, মানে আমার কালার চেঞ্জ করতে হবে, তো এই জন্য একবারে চেঞ্জ করতেছি আর কি। এখানে একটা এন বি হবে, এখানে একটা এন এন এ হবে, সরি এন এ হবে একটা, আবেগের ঠেলায় আমি কি যে করতেছি। ওকে, এখানে একটা এন এ হবে, হ্যাঁ। ওকে, সো এটা মনে করো 2 নং সমীকরণ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতেই পারতেছি, একটু খেয়াল করো, আমি যদি 2 নং সমীকরণটাকে আমি একটু ম্যানিপুলেট করি, K2 সমান সমান আমি লিখতে পারি যে বি টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এন, রাইট। আমরা সূচকের সূত্র থেকে এই জিনিসটা বের করতে পারি। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে ভিতরে যে পার্ট আছে, সেই ভিতরের পার্টটা কিন্তু আসলে K1, রাইট, বি টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ। তোমরা 1 নং সমীকরণ থেকে দেখতে পারো ভিতরের পার্টটা হচ্ছে K1 এর সমান। সুতরাং আমরা লিখতে পারি যে K2 সমান সমান হবে হচ্ছে K1 হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ যদি আমরা কোনো একটা বিক্রিয়াকে নির্দিষ্ট কোনো একটা সহগ দিয়ে গুণ দেই, তাহলে আমরা যত দিয়ে গুণ দিলাম আমাদের সাম্য ধ্রুবককে তত পাওয়ারে নিয়ে যেতে হবে। আমরা যদি হাফ দিয়ে গুণ দিই, হাফ পাওয়ারে নিয়ে যাব। আমরা যদি 2 দিয়ে গুণ দিই, আমরা 2 পাওয়ারে নিয়ে যাব, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার আইডিয়াটা। অর্থাৎ আমরা যদি কোনো একটা উভমুখী বিক্রিয়ার প্রত্যেকটা সহগকে একটা নির্দিষ্ট ধ্রুবক এন দ্বারা গুণ দেই, তাহলে আমাদের ওই বিক্রিয়াটার যে সাম্য ধ্রুবক আছে তাকে আমার তত পাওয়ারে, অর্থাৎ এন পাওয়ারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম 2টা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা আশা করি আমি বুঝাতে পারলাম। দ্বিতীয় পয়েন্টটা কি, তাহলে যদি কোনো একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে, সরি উভমুখী বিক্রিয়াকে আমরা যদি একটা এন দ্বারা গুণ দেই, সহগটাকে, প্রত্যেকটা সহগকে আমরা যদি এন দিয়ে গুণ দেই, তাহলে আমাদের সাম্য ধ্রুবকের মানও এন গুণ হয়ে যাবে। তো এটা যদি বুঝে থাকি তাহলে ভাই একটু কমেন্ট বক্সে জানাই দেই। 3 নম্বর ইকুয়েশন তো নাই এখানে, 3 নম্বর কোন ইকুয়েশন? ওকে, ওকে, হ্যাঁ একটা ভালো প্র্যাকটিস হইতেছে। ওকে, আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, ব্রেকিং ব্যাড আমার সবচেয়ে প্রিয় টিভি সিরিজ ফারহান। বাট নট বিকজ যে এটা হচ্ছে কেমিস্ট্রি বেসড, এটার জন্য না, কারণ এটা কেমিস্ট্রি বেসড না, এটা আসলে হাউ আ পিপল ব্রেক ব্যাড, ওকে, হাউ আ পার্সন ব্রেক ব্যাড, এটা হচ্ছে এটার উপরে বেস করে। সো এখানে অনেক বেশি সাইকোলজিক্যাল কনটেক্সট আছে। হ্যাঁ মানে লোকটা কেমিস্ট, এটার জন্য হচ্ছে এটাতে আমার ইন্টারেস্ট একটা লাগে, বাট নট নেসেসারিলি। ওকে, তাহমিদ এটা ভালো ছিল। ওকে, আচ্ছা ঠিক আছে নাসিম, সবার ক্লিয়ার? ওকে, রেদওয়ান সবার ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, ওরে বাবা, ক্লিয়ারও হয়ে গেছে একজনের। আচ্ছা, রতন, ইউ আর নেভার লেট। ওকে,
ক্লাস করো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলতেছি, আরেকবার বলে আমি এখন শুরু করি। ওকে, সবাই হচ্ছে কমেন্ট বক্সে একটু অফ করে দেই, আমি আবারও বলতেছি। দেখো, যদি আমরা কোনো একটা উভমুখী বিক্রিয়াকে একটা সহগ দিয়ে গুণ দেই, অর্থাৎ একটা এন দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে সাম্য ধ্রুবকের মানটা তত পাওয়ার হয়ে যাবে। ওকে, আমি যদি হাফ দিয়ে গুণ দিই হাফ পাওয়ার হয়ে যাবে, আমি যদি 2 দিয়ে গুণ দিই 2 পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ নতুন সাম্য ধ্রুবক সমান সমান আগের সাম্য ধ্রুবক টু দি পাওয়ার এন, অর্থাৎ যত দিয়ে গুণ দিলাম তত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এখন আমরা চলে আসি হচ্ছে তৃতীয় পয়েন্টটা। তৃতীয় পয়েন্ট হচ্ছে টেম্পারেচারের ইফেক্ট। এখানে আমরা প্রথম ফিজিক্যাল একটা ফ্যাক্টর আমরা চেঞ্জ করতেছি। 3 নম্বর পয়েন্ট, ইফেক্ট অফ টি। ওকে, ইফেক্ট অফ টি, ইফেক্ট অফ টি বা টেম্পারেচার। সো টেম্পারেচারের সাথে সাম্য ধ্রুবক একটা নির্দিষ্ট সমীকরণ মেনে চলে। সমীকরণটা একটা সুন্দর নাম আছে, তার আগে আমরা সমীকরণটা লিখি। লন অফ কে সমান সমান হচ্ছে নেগেটিভ ডেল্টা এইচ। ডেল্টা এইচ হচ্ছে আমাদের বিক্রিয়ার তাপ, ডিভাইডেড বাই আর ইন্টু টি। ওকে, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা, প্লাস সি। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। আমি এখানে প্রত্যেকটা জিনিসের পরিচয় দিচ্ছি। এই যে সমীকরণটা আমরা দেখলাম, এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে ভ্যান হফ সমীকরণ, অ্যাকর্ডিং টু জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ। ওকে, ভ্যান হফ হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পাওয়া প্রথম ব্যক্তি। ওকে, ভ্যান হফ সমীকরণ, ভ্যান হফ হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পাওয়া প্রথম ব্যক্তি। তোমরা এখন এটা মনে করি না যে আচ্ছা তাহলে ভ্যান হফ তো কড়া লেভেলের সায়েন্টিস্ট ছিল। হ্যাঁ, উনি কড়া লেভেলের সায়েন্টিস্ট ছিল, বাট তার আগে যে কোনো কড়া লেভেলের সায়েন্টিস্ট ছিল না এটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ প্রথম নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, কারণ জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ যেই বছর নোবেল প্রাইজ পাইছেন ওই বছর থেকে নোবেল প্রাইজটা শুরু হয়েছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এই ঘটনাটা। যেমন ধরো যে নিউটনও কিন্তু নোবেল প্রাইজ পায়নি, তাহলে কি নিউটন কি ভালো ফিজিসিস্ট না? অবভিয়াসলি নিউটন ইজ ওয়ান অফ দি মানে গ্রেটেস্ট মাইন্ডস ইন এভার লিভড ইন দিস ওয়ার্ল্ড, রাইট? তো উনিও কিন্তু নোবেল প্রাইজ পান নাই, কারণ ওনার সময় নোবেল প্রাইজ ছিল না। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে ভ্যান হফ হচ্ছে প্রথম মানে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ অ্যাকসেপ্ট করা প্রথম ব্যক্তি হচ্ছে ভ্যান হফ, জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ। উনি একজন ফিজিক্যাল কেমিস্ট ছিলেন। উনার মূল ইন্টারেস্ট ছিল হচ্ছে থার্মোডাইনামিক্স নিয়ে। মানে বেসিক্যালি ওই সময় হচ্ছে কেমিস্ট্রি খুব বেশি পরিমাণে আলাদা ছিল না আর কি। মানে ওই সময় মানুষজন এই ফিজিক্সের সাইডটাতে খুব বেশি মনোযোগ দিত। বাট বাই দ্য টাইম যখন সময় আরো সামনে আগাইছে, তখন কেমিস্ট্রির ফিল্ডটা এতটাই ভাস্ট হয়েছে যে আমাদের একদম পুরো আলাদাভাবে পড়াশোনা করা শুরু করা লাগছে। বাট আদতে ফিজিক্স বা কেমিস্ট্রি দুইটারই ডেফিনিশন কিন্তু সেম। দুইটাই হচ্ছে নেচারের স্টাডি, দুইটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ওকে, এই ভৌত বিজ্ঞানের আলোকে হচ্ছে আমরা যদি পদার্থ নিয়ে বেশি আলোচনা করি তখন সেটাকে আমরা রসায়ন বলি, যদি আমরা হচ্ছে তার সাধারণ ধর্ম নিয়ে বেশি আলোচনা করি তখন সেটাকে আমরা ফিজিক্স বলি। যেমন ধরো যে একটা বস্তু এম ভরের একটা বস্তুকে যদি আমরা ফেলে দেই, বাতাস যদি না থাকে তাহলে সে জি গ্র্যাভিটির কারণে নিচে পড়বে। বাট এখন ওই বস্তুটা শেপের মধ্যে কেমন পরিবর্তন আসবে, সেটা যদি একটা শোলা হয় তাহলে তার শেপের মধ্যে কেমন পরিবর্তন আসবে, সেটা যদি একটা রাবার হয় তার শেপের মধ্যে কেমন পরিবর্তন আসবে, সব হচ্ছে কেমিস্ট্রির বিষয় আসে। তার মানে সবই কিন্তু পরিবর্তন, পদার্থ নিয়ে আলোচনা। বাট পদার্থকে যদি স্পেসিফাই করি আমি ম্যাটেরিয়ালে তখন সেটা কেমিস্ট্রি, যদি আমরা সাধারণ ধর্ম নিয়ে কথাবার্তা বলি তখন সেটা হচ্ছে ফিজিক্স। আচ্ছা, আমি এই কথাগুলো কেন বলতেছি? ও আচ্ছা, জ্যাকোবাস হেনরিকাস ভ্যান হফ থেকে। আচ্ছা সরি, আমরা সামনে আগাই। তো এটাকে আমরা বলি হচ্ছে ভ্যান হফ সমীকরণ। আচ্ছা, আমি আমার সাইন্টিফিক পকর পকর দিয়ে বোর করে ফেলছি, আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা। হ্যাঁ, এর আমি আবেগে বলে ফেলছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন এই সমীকরণটাকে বোঝার চেষ্টা করব। তো এই সমীকরণটা বোঝার জন্য আমার প্রত্যেকটা উপাদান আগে ব্যাখ্যা করা লাগবে। এখানে কে, এটা হইতেছে আমাদের সাম্য ধ্রুবক। ওকে, এখানে যে আর, এটা হচ্ছে আমাদের গ্যাস ধ্রুবক। গ্যাস কনস্ট্যান্টের মান কত এটা আমরা জানি, যেহেতু এখানে আমাদের এসআই একক বসাইতে হবে তাই আমি এখানে 8.31 মানটা লিখবো। 8.31 জুল পার কেলভিন পার মোল। ওকে, এখানে যে ডেল্টা এইচ আছে সেই ডেল্টা এইচ হচ্ছে আমাদের বিক্রিয়া তাপ। ওকে, যে বিক্রিয়া ডেল্টা এইচ, তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া ইত্যাদি, এটা হচ্ছে বিক্রিয়া তাপ। ওকে, এখানে যে টি যেটা আছে, এই টি হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, অর্থাৎ কেলভিন স্কেলে তাপমাত্রা, পরম তাপমাত্রা। ঠিক আছে, আর সি হচ্ছে একটা আরবিটারি ধ্রুবক, আরবিটারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি সিনসিনারি। আমরা হচ্ছে আহ দেখতেই পারতেছি এখানে কি কি আছে। এখন আমরা যেটা করবো, আমরা সমীকরণটাকে একটু বোঝার চেষ্টা করব। তো এই সমীকরণটাকে আমরা একটা লিনিয়ার ফরম্যাটে নিয়ে যেতে পারি। ওকে, কিভাবে নিয়ে যেতে পারি দেখো, আমি যদি সমীকরণটাকে একটু ভেঙে লিখি তাহলে আমরা কি পাচ্ছি, লন কে বা এলএন অফ কে, ম্যাথমেটিশিয়ানরা আমার এখন গালি মারবে যদিও লন কে বলার কারণে, মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস সি। একটু খেয়াল করে দেখি ভাইয়া, এটাকে যদি আমরা ওয়াই ধরি আর 1/t কে যদি আমরা একটা এক্স ধরি, তাহলে এখানে y ইকুয়ালস টু এই পুরাটা হচ্ছে এম, মানে ঢাল প্লাস সি, এটা হচ্ছে আমাদের সেই ধ্রুবকটা সি।
অর্থাৎ এটা একটা সরল রেখার সমীকরণ। ওকে, লিনিয়ার সরল রেখার সমীকরণ। ওকে, সো সরলরেখার যেহেতু সমীকরণ, তার মানে আমরা সরলরেখাগুলো আঁকতে পারি। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা সরল রেখা আঁকি। আমরা এখানে দুইটা সরলরেখা আঁকবো, কারণ এখানে হচ্ছে আমাদের দুই ধরনের ডেল্টা এইচ আমরা পাইতে পারি। ওকে, সো তার আগে আমি হচ্ছে এখানে এক্স আর ওয়াই অক্ষগুলোকে স্পেসিফাই করি। এটা হচ্ছে 1/t, এটা হচ্ছে লন কে, এটা হচ্ছে 1/t। ওকে, সো আচ্ছা, এখানে আসি আমরা। সো এটা একটা গ্রাফ হইতে পারে, এটা একটা গ্রাফ হইতে পারে। খেয়াল করো যে আমাদের বাম পাশে যে ছবিটা, সে বাম পাশের ছবিতে ঢালের মানটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ এই এম এর মানটা হচ্ছে ঋণাত্মক। এম এর মান ঋণাত্মক কখন হবে? এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে ডেল্টা এইচ কে অবশ্যই প্লাস হতে হবে, রাইট? তার মানে এখানে ডেল্টা এইচটা হচ্ছে পজিটিভ, মানে তাপহারী বিক্রিয়ার জন্য। সিমিলারলি তার মানে এখানে ডেল্টা এইচটা হবে কি নেগেটিভ, কারণ এখানে ঢাল যেহেতু ধনাত্মক। এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। তো আমি যদি একটু আরেকটু ইলাবোরেটলি বলি, তাহলে বাম পাশের বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য, ওকে, আর ডান পাশের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। আমরা প্রথমে গ্রাফ আঁকলাম, এখনো কিন্তু আমরা অ্যানালাইসিস করি নাই। তাহলে আমি অ্যানালাইসিস এখনো করি নাই, জাস্ট গ্রাফটা আঁকলাম। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি থেকে আমি গ্রাফটা আঁকলাম, সেই গ্রাফ থেকে আমি ওয়াই এক্স এবং ডেল্টা এইচটাকে আমি হচ্ছে মানে স্পেসিফাই করছি আর কি। এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে একটু কমেন্ট বক্সে জানাইতে। আমি কিন্তু এখনো ব্যাখ্যা করিনি গ্রাফটার মানে, কিন্তু আমি এখনো বুঝেই নেই, জাস্ট গ্রাফটা আঁকছি কিনা এটা যদি বুঝে থাকি, এটা একটু ইয়ে করি আর কি। গ্রাফটা আমি এখনো বুঝানো শুরুই করি নাই। হ্যাঁ বাহারুল, এই যে কমেন্ট পড়লাম তো। আচ্ছা, হাসলাম না, যা, হাসি তো চলেই আসবে, কি করবো, তুই হাসতে মানা করছিস, হাসি আসতেছে। ওকে, আচ্ছা, আশা, ডেল্টা এইচ এর মান ধনাত্মক মানে তাপহারী বিক্রিয়া, ডেল্টা এইচ এর মান ঋণাত্মক মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, রিপিট করবো আবার। আচ্ছা ঠিক আছে, ওকে, বলা লাগবে না, বলা লাগবে না, পোলা ভাই, ইয়ে কর, কি বলে ওটার নাম, কমেন্ট বক্স অফ কর, আমি আবারও বলতেছি। আচ্ছা, তো এখানে আমরা এই সমীকরণটা দেখি একটু। এই সমীকরণটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমরা ওয়াই ধরি, এই 1/t-টাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সামথিং ইন্টু, অর্থাৎ এম ইন্টু এক্স প্লাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, মানে এটা একটা সরল রেখার সমীকরণ। সেই সরল রেখার সমীকরণে ওয়াই হচ্ছে আমাদের লন কে, এক্স হচ্ছে আমাদের 1/t, ওয়াই হচ্ছে আমাদের লন কে, এক্স হচ্ছে আমাদের 1/t। ঠিক আছে, তো এখন তাহলে একটা সরলরেখা আমরা এঁকে ফেলি। এখন এই সরলরেখার ঢাল দুই রকম হইতে পারে, একটা ঋণাত্মক ঢাল হইতে পারে, একটা ধনাত্মক ঢাল হইতে পারে। তাহলে ঢালটা ঋণাত্মক হবে কখন, এটা একটু বুঝি। এম এর মানটা চিন্তা করি, এম এর মান হইতেছে এখানে মাইনাস ডেল এইচ ওভার আর। আর হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, রাইট, আর একটা পজিটিভ নাম্বার 8.31। তাহলে এখন যদি আমাদের ডেল এইচ এর মানটা পজিটিভ হয়, চিন্তা করি তো, ডেল এইচ এর মানটা যদি পজিটিভ হয়, তাহলে এই প্লাস আর এই মাইনাসে মিলে মাইনাস হবে, মানে ঢালের মানটা নেগেটিভ হবে, অর্থাৎ আমরা প্রথম গ্রাফটা পাবো। অন দি আদার হ্যান্ড, যদি আমরা ডেলিজ এর মানটাকে নেগেটিভ বলি, ধরলাম যে ডেলিজ এর মানটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এম এর মানটা হবে এখন পজিটিভ। সুতরাং ডেলিজ এর মান যদি নেগেটিভ হয়, তার মানে আমার ঢালটা হবে হচ্ছে পজিটিভ। এটাই আমি এখন বুঝাইলাম এখন পর্যন্ত। ওকে, তো আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখন আমি ব্যাখ্যাতে চলে যাই। এখন আমি আসি গ্রাফগুলোর মানে আসলে কি। আমরা এই গ্রাফে দেখতে পারতেছি যে আমি এই গ্রাফে যত সামনের দিকে যাব, আমার কে এর মান তত কমতেছে। ঠিক আছে, আমি যত সামনের দিকে যাব কে এর মান তত কমতেছে। ওকে, মানে সাম্য ধ্রুবকের মান তত কমছে। এখন আমরা একটু উল্টা ভাবে চিন্তা করি, বাম দিকে গেলে হচ্ছে 1/t বাড়ে, রাইট? তাহলে উল্টা দিকে গেলে হচ্ছে টি বাড়বে, রাইট? উল্টা দিকে গেলে টি বাড়বে, কারণ 1/t আর টি হচ্ছে একে অপরের ইনভার্স, অর্থাৎ 1/t যত বাড়বে টি তত কমবে। এবং উল্টা ভাবে যদি চিন্তা করি, 1/t যত কমবে টি তত বাড়বে, ইনভার্স সম্পর্ক আর কি। সো তার মানে আমি যদি এখানে 1/t এর কমের দিকে যাই, অর্থাৎ আমি যদি ডান থেকে বাম দিকে যাই, যেই টিপ চিহ্নটা আমি আবার গাঢ় করলাম, আমি যদি এই দিকে যাই, এই দিকে গেলে হচ্ছে টি বাড়তেছে। ওকে, আর টি বাড়ার কারণে আমরা দেখতেছি এখানে কে এর মানটাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমার যে বাম দিকের যে গ্রাফটা আছে, সে বাম দিকের গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে কে বাড়ালে, সরি, টি বাড়ালে কে বাড়ে। ওকে, অর্থাৎ সাম্যধ্রুবকের মানটা বাড়ছে। অন দি আদার হ্যান্ড, যদি আমি ডান দিকের গ্রাফটা চিন্তা করি, তাহলে উল্টা ঘটনা, এখানে টি বাড়ালে হচ্ছে কে এর মানটা কমে যাবে। ওকে, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা বোঝা, যে
1/t যেহেতু বাম থেকে ডান দিকে বাড়তেছে, তার মানে টি হচ্ছে ডান থেকে বামে বাড়বে। তার মানে আমি যদি টি বাড়াই, এখানে আমরা দেখছি এখানে কে এর মানটা বাড়তেছে, রাইট? গ্রাফটা উপরের দিকে যাচ্ছে পিছনের দিকে গেলে। আর এখানে যদি আমরা পিছনের দিকে যাই, তাহলে গ্রাফটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ এখানে টি বাড়ালে কে এর মানটা কমতেছে। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বাম পাশের গ্রাফটাতে টি বাড়ালে কে বাড়ে, ডান পাশের গ্রাফটাতে টি বাড়ালে কে হচ্ছে কমে যায়। ওকে, তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে একটু মানে জানাই দিই কমেন্ট বক্সে। ওকে, বাম পাশের যে গ্রাফটা তাপহারী বিক্রিয়ার জন্য টি বাড়ালে তাপমাত্রা বাড়ালে কে এর মানটা বাড়ে, তাপ উৎপাদী বিক্রিয়াতে অর্থাৎ ডান পাশের গ্রাফটা টি বাড়ালে তাপমাত্রা কমে। ওকে, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ওকে, 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 থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমি হচ্ছে মোটামুটি বেশিরভাগই হচ্ছে ওকে, গ্রেট। আমি হচ্ছে তাহলে মোটামুটি সবাই আমরা বুঝে যাচ্ছি, যারা যারা এখনো বুঝিনি আমি হচ্ছে তাদের জন্যই হচ্ছে আমি আবার একবার বলতেছি। হ্যাঁ স্যার, সবাই আবার কমেন্ট বক্স অফ করে দিই। তো এখানে আমরা গ্রাফটা একটু খেয়াল করি, আমি এখন একটু ক্লিয়ার করে মুছে আমি আবারও বলি তোমাদেরকে, দেখো। ওকে, ওকে, খেয়াল করো যে আমি যদি আহ, হ্যাঁ, হ্যাঁ, ওকে, আরে খোদা। ওকে, একটু দাঁড়াও, আমার হচ্ছে স্ক্রিনটা হ্যাং হয়েছে, আমি এখনই আবার যাচ্ছি। ওকে, আচ্ছা, তো যেটা আমরা দেখছিলাম যে আমি যদি এখানে এই গ্রাফটা চিন্তা করি, আমি যদি এখানে এই বরাবর যাই, 1/t বৃদ্ধি পায়, রাইট? কারণ 1/t হচ্ছে এই বরাবর বৃদ্ধি পাচ্ছে, ডান দিকে বৃদ্ধি পাচ্ছে। 1/t যদি বৃদ্ধি পায় তার মানে টি কমতেছে, রাইট? কারণ 1/t আর টি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এখন উল্টা দিকে যাই, মনে করো আমি এখন উল্টা দিকে যাব, আমি এখন ডান থেকে বাম দিকে যাব, তাহলে উল্টা দিকে যদি যাই, উল্টা দিকে গেলে টি এর মানটা আমি আসলে বাড়াচ্ছি। ওকে, তার মানে এখানেও সেম, আমি যদি উল্টা দিকে যাই আমি টি এর মানটা হচ্ছে বাড়াচ্ছি। বাম পাশে গ্রাফে দেখতে পাচ্ছি যে টি এর মান বাড়লে লন কে এর মান অর্থাৎ কে এর মান বাড়তেছে, রাইট? বাম পাশে গ্রাফটাতে আমি দেখতে পাচ্ছি যে টি এর মান বাড়ালে কে এর মানটা বাড়তেছে। আর ডান পাশের গ্রাফটাতে আমি দেখতে পাচ্ছি যে টি এর মান যদি আমি বাড়াই তাহলে কে এর মানটা কমতেছে, রাইট? অর্থাৎ সাম্যধ্রুবকের মানটা কমতেছে। এটাই হচ্ছে এখানকার কথা। ওকে, সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো একটা বিক্রিয়া তাপহারী হয়, বাম পাশে একটা তাপহারী ছিল, আমি এখানে একটু ডেল্টা এইচ এর মানটা লিখে ফেলি, তাপহারী বিক্রিয়া, আর এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়। আর আমরা জানি সাম্যধ্রুবকের মান যত বেশি হয় বিক্রিয়া তত ডান দিকে শিফট করে, মানে উৎপাদের দিকে শিফট করে। তার মানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে শিফট করে। ওকে, আর যদি আমি ডান পাশে গ্রাফটাতে দেখি যেখানে তাপমাত্রা বাড়ালে সাম্যধ্রুবকের মানটা কমে যায়, কমে যাওয়া মানে হচ্ছে বিক্রিয়াটা বাম দিকে বা বিক্রিয়কের দিকে শিফট করে, বিক্রিয়াটা বাম দিকে শিফট করে। অর্থাৎ একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসবে, বিক্রিয়াটা যখন তাপ হারি হবে তখন তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটাতে উৎপাদ আরো বেশি পাওয়া যাবে। যদি বিক্রিয়াটা তাপ উৎপাদী হয় তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটাতে উৎপাদ আরো কম পাওয়া যাবে, অর্থাৎ বিক্রিয়ক আরো বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে আমরা লা শাস্ত্রীয় নীতির কথা যদি আমরা মনে করে দেখি, এটা কিন্তু এক্স্যাক্টলি তাই, যে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া উৎপাদের দিকে শিফট করে, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া বিক্রিয়কের দিকে শিফট করে। তার মানে 3 নম্বর যে ভ্যান হফ সমীকরণটা মূলত লা শাস্ত্রীয় নীতি একটা ম্যাথমেটিক্যাল একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। যে লা শাস্ত্রীয় নীতি অনুযায়ী যে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাতে শিফট করতো, এখানে আমরা তাই দেখছি যে একটা যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াই, বিক্রিয়াটা সাম্যধ্রুবকের মানটা কমে যায়, কমে যায় মানে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে শিফট করতেছে, অর্থাৎ উৎপাদ কমে যাচ্ছে, বিক্রিয়ক বেড়ে যাচ্ছে। সিমিলারলি যদি আমি তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াই তখন সাম্যাবস্থাটা আরো উৎপাদকে ফেভার করে, অর্থাৎ উৎপাদ আরো বেশি বেশি উৎপন্ন হয়। সো এই হচ্ছে আসলে মোটামুটি আমাদের লা শাস্ত্রীয় নীতি এবং টেম্পারেচারের প্রভাব। আমরা মোটামুটি 3টা ইফেক্ট দেখে ফেললাম, এখন আমরা অঙ্কতে চলে যাব যে এই ফ্যাক্টর গুলো ব্যবহার করে কিরকম টাইপের অঙ্ক রিটেন এবং এমসিকিউ দুই টাইপে কি রকম হইতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু এমসিকিউ টাইপের প্রশ্ন দেখবো, তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখবো যেটা হচ্ছে আমাদের
সিকিউতে আসার মতো আর কি। ঠিক আছে, সো আশা করি আমি বুঝাতে পারলাম যে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াতে কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ হয়। একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দাও যে বুঝছো কিনা। হ্যাঁ, সি আরবিটারি কনস্ট্যান্ট বাপ্পি। এলএন কে আমি এটা আগে বুঝেছিলাম, এলএন মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর এলএন, এবং কে মানে সাম্যধ্রুবক, একটু আগে বোঝালাম। ওকে। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে আসলে বেসিক্যালি আমি একটা গিফট পাই ক্যারিয়ার, কারণ আমি শরিঙ্গারকে নিয়ে অনেক বেশি অবসেসড, এজন্য আমি যখন যে এমএসটি থেকে চলে আসি তখন আমাকে ফেয়ারওয়েল গিফটে এই জিনিসগুলো দেওয়া হয়। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই বুঝছো। ওকে। ওকে, সো গ্রেট। আচ্ছা, তোমরা সবাই আবার কমেন্ট বক্সটা অফ করে দাও। তোমরা বেশ ব্রিলিয়ান্ট পোলাপাইন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা যেহেতু বুঝে গেলাম পুরোপুরি জিনিসটা, তাহলে আমরা এখন একটা প্রবলেম করতে পারি, প্রবলেম নাম্বার 1। ওকে, সো প্রবলেম নাম্বার 1। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের বিক্রিয়াটির সাম্যধ্রুবক 10⁻⁻⁴। ওকে, বিক্রিয়াটা কোনটা? বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন +3 হাইড্রোজেন, এখান থেকে হচ্ছে অ্যামোনিয়া। ওকে, এবং বিক্রিয়াটা ডেল্টা এইচ এর মান দেওয়া আছে, ডেল্টা এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল পার মোল। ঠিক আছে, সো এটা কিন্তু 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে, 500 ডিগ্রিতে, 500 ডিগ্রিতে সাম্যধ্রুবকের মান দেওয়া আছে। ওকে, তাহলে আমাদেরকে প্রশ্ন হচ্ছে যে নিচের বিক্রিয়াগুলোর সাম্যধ্রুবক নির্ণয় করো। ওকে, সো প্রথমটা হচ্ছে এটা। অ্যাট 500 ডিগ্রি সেলসিয়াস, তারপরেরটা হচ্ছে এইটা। ও সরি, একটু ভুল করেছি। অ্যাট 500 ডিগ্রি সেলসিয়াস, সি। সি হচ্ছে আহ অ্যাট 500 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা প্রশ্ন। তো খেয়াল করো, আমরা কিন্তু এখানে এখন পর্যন্ত তাপমাত্রা চেঞ্জ করি নাই, কারণ এই প্রশ্নগুলো সবগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন। ঠিক আছে, এমসিকিউ। সো আমরা হচ্ছে এগুলো একটু করে ফেলার চেষ্টা করি। আমি এবার প্রশ্নটা আবার একটু রিপিট করতেছি, যে এখানে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে নিচের যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটার সাম্যধ্রুবকের মান 10⁻⁻⁴ দেওয়া আছে, এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল পার মোল। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো, আমরা তাপমাত্রা চেঞ্জ না করে আমরা বিক্রিয়াটা লেখার ধরনে একটু চেঞ্জ আনছি। যেমন আমরা প্রথম কেসে বিক্রিয়াটাকে হচ্ছে উল্টায় ফেললাম,
দ্বিতীয় কেসে হচ্ছে বিক্রিয়াটাকে না উল্টাই কিন্তু আমরা সহগ চেঞ্জ করে ফেলছি। ওকে, তৃতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে বিক্রিয়াটাকে উল্টালাম ও আবার সহগও চেঞ্জ করলাম, সবই একসাথে করলাম, সবই 500 ডিগ্রিতে। তো আমাদেরকে এটা সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমটা একটা সলভ করি। ঠিক আছে, সো প্রথমটাতে আসি, আমরা প্রথমটাকে সলভ করার চেষ্টা করি। প্রথমটাতে যেহেতু আমরা বিক্রিয়াটা উল্টালাম, যেহেতু বিক্রিয়া উল্টানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা জানি যে নতুন বিক্রিয়া যে সাম্য ধ্রুবক কে টু সমান সমান হবে হচ্ছে আগের বিক্রিয়ার সাম্য ধ্রুবকের ইনভার্স, রাইট? আগের বিক্রিয়ার সাম্য ধ্রুবকের ইনভার্স। তাহলে আমাদের আগের বিক্রিয়ার সাম্য ধ্রুবক ছিল 10⁻⁴, সুতরাং আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি 10⁻⁴। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ, খেয়াল করে এমসিকিউ কিন্তু এগুলো খুবই সহজ, একদম এক লাইনে করার মতো। ওকে, দ্বিতীয় বিক্রিয়া, দ্বিতীয় পয়েন্টটাতে আসি, বিতে আমরা সহগ চেঞ্জ করেছি, তাই না? তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতো ভাইয়া যে দ্বিতীয় বিক্রিয়াটাতে আমরা সহগকে কত দিয়ে গুণ দিয়েছি, এন এর মানটা এখানে কত কত দিয়ে গুণ দেওয়া হয়েছে এখানে? হুম, বাবারে বাবা, পোলাপান অঙ্ক করেও আমাদের অ্যান্সারও দিচ্ছে। ওকে, ভাই রে ভাই, সেই অবস্থা। ওকে, ভেরি গুড, সিগমা ইসলাম, বাহ। ওকে, আশিস 1/3, ভেরি গুড। পোলাপান তো উত্তরও দেওয়া শুরু করে দিচ্ছে, সেই অবস্থা। ওকে, 1/3 দিয়ে গুণ দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি, ভেরি গুড। ওকে, তার মানে আমরা যেহেতু দ্বিতীয় বিক্রিয়াতে আমরা হচ্ছে সহগকে 1/3 দ্বারা আমরা গুণ করেছি। সবাই কমেন্ট বক্স অফ করে দাও। গুণ করা হয়েছে। ওকে, তাহলে আমাদের যে নতুন সাম্য ধ্রুবক হবে কে টু, সেই কে টুটা হবে হচ্ছে আগের সাম্য ধ্রুবক টু দি পাওয়ার 1/3। কে টু সমান সমান হচ্ছে K1 টু দি পাওয়ার 1/3, তার মানে হচ্ছে 10⁻⁻⁴ টু দি পাওয়ার 1/3, রাইট? তার মানে এখানে আমি যদি একটু ঠিক মতো লিখি, এটা 10⁻⁴ ডিভাইডেড বাই 3 হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তৃতীয়টাতে আমরা কি করলাম? তৃতীয়টাতে একটু কমপ্লিকেটেড, আমরা বিক্রিয়াটাকে উল্টালামও এবং আমরা একটা সহগ দিয়ে গুণ দিলাম। সো তৃতীয়টা অনেকেই অ্যান্সার বের করে ফেলছে আসলে, তারপর আমি তৃতীয়টা একটু বলে দিই তোমাদেরকে। ওকে, সো তৃতীয়টা আসলে কিভাবে করা যেতে পারে? যেহেতু আমরা তৃতীয়টাতে হচ্ছে বিক্রিয়াটাকে উল্টায় ফেলছি, সো এখানে আমাদের যে কে টু হবে, সেই কে টু সমান সমান হবে হচ্ছে বিক্রিয়াটা উল্টানোর কারণে 1/K1। শুধুমাত্র তাই না, আমরা কিন্তু এখানে সহগও চেঞ্জ করে ফেলছি, সহগকে আমরা হাফ দিয়ে গুণ দিছি। খেয়াল করে দেখো, অ্যামোনিয়া সহগ এখানে 2 ছিল, এখানে অ্যামোনিয়া সহগ হচ্ছে 1, তার মানে আমরা হাফ দিয়ে গুণ দিছি। তার মানে এখানে আমাদের নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানও হাফ দ্বারা পাওয়ার হয়ে যাবে, রাইট? সো এখানে 1/K1 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 10⁻⁴ হোল টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে 100, রাইট? এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্নটার উত্তর। খুবই সিম্পল, তার মানে দেখতেই পাচ্ছি আমরা এক লাইনে করে এগুলো অঙ্কগুলো করে ফেলা যায়। খুবই সিম্পল, সিম্পলের মধ্যে গর্জিয়াস গর্জিয়াস কিছু অঙ্ক আমরা করলাম, রাইট? সো আমরা দেখলাম যে একটা বিক্রিয়ার লেখার ধরনকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে সাম্য ধ্রুবকের মানও তার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। সো এখন আমাদের তাহলে কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যখন আমরা অঙ্ক করব তখন আমাকে মেক শিওর করতে হবে যে আমি যে সাম্য ধ্রুবক লিখছি আমি এটা কোন বিক্রিয়ার জন্য লিখছি, বিক্রিয়াটা আমাকে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিতে হবে প্রশ্নের মধ্যে। ইউজুয়ালি এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া না থাকেই, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে নিজের মতো করে বানাই নিয়ে তার রেসপেক্টে রিপোর্ট করতে হবে, অর্থাৎ তোমাকে উত্তরে লিখতে হবে যে এই বিক্রিয়াটির জন্য সাম্য ধ্রুবকের মান হচ্ছে এত। কারণ সহগ চেঞ্জ করলেও সাম্য ধ্রুবকের মান চেঞ্জ হতে পারে, বিক্রিয়ার লেখার ধরন চেঞ্জ করলেও চেঞ্জ হতে পারে, এন্ড সো অন। সো আশা করি আমি এখান থেকে খুবই সিম্পল একটা অঙ্ক, এটা আমি বুঝালাম যে বিক্রিয়া লেখার তাৎপর্যটা আসলে কতটা বেশি। অর্থাৎ আমরা যখন একটা সাম্য ধ্রুবক রিপোর্ট করব, আমরা টেম্পারেচারের সাথে সাথে বিক্রিয়া লেখার ধরনটাও আমাদেরকে দেখিয়ে দিতে হবে। ওকে, সো এখন সব সব কথা শেষ কথা, এখন আমরা লাস্ট পার্টে চলে আসি। ওকে, ডি, আমরা ডি আর একটা অঙ্ক করব। ডি হচ্ছে 700°C তাপমাত্রায় তাপমাত্রায় N2 + 3H2, এখান থেকে হচ্ছে 2NH3 এর কে এর মান কত? ওকে, এটা কিন্তু আমাদের রিটেনে আসার মতো প্রশ্ন। এবিসি ছিল হচ্ছে আমাদের এমসিকিউ তে আসার মতো প্রশ্ন, এটা হচ্ছে আমাদের রিটেনে আসার মতো প্রশ্ন। সো এখানে দেখি আমরা এখানে আসলে কি হইতেছে, আমরা দেখি তো বিক্রিয়াটাকে আমরা চেঞ্জ করছি কিনা। দেখি 500°তে হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা ছিল, আমরা বিক্রিয়া কিন্তু চেঞ্জ করিনি, আমরা শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করেছি।
সো যেহেতু আমরা তাপমাত্রা চেঞ্জ করলাম, তাহলে আমাদের ভ্যান হফ সমীকরণ ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে আমরা ব্যবহার করব সেটাই আমরা এখন একটু দেখে নিই। ওকে, সো এখন আমরা ভ্যান হফ সমীকরণটা একটু দেখি। মনে করি এখানে দুটো ভিন্ন ভিন্ন তাপমাত্রা আছে, একটা হচ্ছে T1 তাপমাত্রা, সেই তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান K1, একটা হচ্ছে T2 তাপমাত্রা, সেই তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান হচ্ছে K2। তাহলে যদি আমি এই দুইটা মানকে আমি ইনপুট দেই, তাহলে হচ্ছে লন অফ K1 সমান সমান হচ্ছে মাইনাস মাইনাস ডেল এইচ আর T1 প্লাস সি। মনে করো এটা 1 নং সমীকরণ। আর যদি আমরা দ্বিতীয় কন্ডিশনটা ভ্যান হফ সমীকরণে বসাই, তাহলে লন K2 সমান সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর T2 প্লাস সি। ওকে, তো এখন যদি আমি এই দুইটাকে মাইনাস করি, অর্থাৎ 2 মাইনাস 1 যদি আমরা করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে লন K2 মাইনাস লন K1 সমান সমান, দেখো তো সিসি এখান থেকে কাটাকাটি চলে যায়। ওকে, সিসি কাটাকাটি চলে যায়, ঠিক আছে। সো সিসি কাটাকাটি যদি চলে যায়, তাহলে এখন আমরা হচ্ছে বলতে পারি যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, অর্থাৎ মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর T2 মাইনাসে মাইনাসে প্লাস ডেল এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর T1। যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা একটু রিঅ্যারেঞ্জ করলে খেয়াল করে আমরা এই সমীকরণটা পাই, লন অফ K2 ডিভাইডেড বাই K1 লগারিদমের সূত্র ব্যবহার করে সমান সমান হচ্ছে ডেল এইচ ওভার আর, হচ্ছে কমন যায় ডেল এইচ ওভার আর। ওকে, তাহলে যদি আমি কমন নেই, প্লাস চিহ্ন যেহেতু কমন নিছি, তাহলে 1/T1 আগে আসবে, 1/T2 পরে যাবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, যে সমীকরণটা আমরা এখন ব্যবহার করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে আমরা যেটা করবো, আমরা এখানে দুটো ভিন্ন ভিন্ন তাপমাত্রা বসাবো, একটা সামুদ্রিকের মান আমরা জানি, একটা সামুদ্রিকের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা সেটা ইনপুট দিই। আমরা জানি যে লন K2 আমাদেরকে বের করতে হবে, K1 এর মান হচ্ছে 10⁻⁻⁴ সমান সমান ডেল এইচ, ডেল এইচ এর মান হচ্ছে মাইনাস 92 কিলো জুল পার মোল। আচ্ছা, যেহেতু কিলো জুলে আছে, জুলে নেওয়ার জন্য আমি 1000 দিয়ে গুণ দিলাম। ওকে, জুল পার মোলে নিলাম। এইটার আর এর মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল ইন্টু 1/T1। T1 মান হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 500 প্লাস 273 পূর্বের তাপমাত্রা, মাইনাস T2 মানে হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 700 প্লাস 273। ওকে, সো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা খুবই সিম্পল হিসাব, আমরা এখান থেকে K2 এর মানটা নির্ণয় করে ফেলবো। ওকে, সো এটা পুরোটাই ক্যালকুলেটরের কাজ, বাকিটা একটু কমেন্ট বক্সে আমাকে জানায় দাও যে তোমরা হচ্ছে বুঝছো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই হচ্ছে ইয়ে করে, ওকে মাইনাস করলাম কেন, তুমি হচ্ছে এই সমীকরণ মাইনাস করলাম হচ্ছে সি কে কাটাকাটি করার জন্য, আজমাইন, সি কে কাটাকাটি করার জন্য। ওকে, ভেরি গুড। আচ্ছা, সুমাইয়ার ক্লিয়ার, জাহিদের ক্লিয়ার। ওকে, আমি আরেকবার বলবো, আশা সমস্যা নেই, আমি সবার একটু অপিনিয়ন নিয়ে আমি আরেকবার, এমনি তো ন্যাচারালি আমি আরেকবার বলবো। ওকে, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সাগর। আচ্ছা, বিকটা লেখার মধ্যে সব বাহার, এই তো। নাবিল, হ্যাঁ তুমি ডিরেক্টলি লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমরা এই সমীকরণটা এখন পর্যন্ত প্রতিপাদন করিনি, তাই প্রথমে প্রতিপাদন করলাম, তারপরে লিখে ফেললাম। হ্যাঁ, তুমি ডিরেক্টলি ইউজ করতে পারো নাবিল, সমস্যা নেই। ডেলিজের মানটা প্রশ্নে বলে দেওয়া আছে, প্রশ্নটা তুমি যদি একটু তোমার খাতায় চেক করো, তুমি দেখবা যে প্রশ্ন একটা আছে আর কি। ওকে, মুখস্থ তোমার ইচ্ছা, তুমি যদি মুখস্থ করতে চাও মুখস্থ করতে পারো, না হলে তুমি হচ্ছে ভ্যান হফ সমীকরণের মূল যে সমীকরণটা তুমি সেখান থেকে আঁকাইতে পারো, তোমার ইচ্ছা, ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা, ভেরি গুড, তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে তোমাদের আরেকবার সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, তো খেয়াল করো। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদেরকে যে স্ক্রিনে এখন যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়ার জন্য ডেইলিচার মান দেওয়া ছিল -92 কিলো জুল পার মোল। তো তোমাদেরকে বলতে হবে যে এই বিক্রিয়াটারই 700 ডিগ্রিতে কে এর মান কত বা সাম্যধ্রুবকের মান কত। তো আমরা ভ্যান হফ সমীকরণ ব্যবহার করি, T1 তাপমাত্রায় মনে করি সাম্যধ্রুবকের মান K1, T2 তাপমাত্রায় K2। এরপর একটা সমীকরণ আমরা পাইলাম, যে সমীকরণটা হচ্ছে লন K2 বাই K1 সমান সমান ডেল এইচ বাই আর, ব্র্যাকেটে হচ্ছে 1/T1 মাইনাস 1/T2। সো এখানে আমি যদি মানগুলা বসে একটু চিন্তা করে দেখো, ডেল এইচ এর মান দেওয়া ছিল কিলো জুল পার মোলে, আর এর মান হচ্ছে জুল পার কেলভিন পার মোলে, অর্থাৎ জুল আর কিলো জুল একক কিন্তু মিলে না। একক মিলানোর জন্য আমরা ডেল এইচ এর মানটাকে -92 জায়গায় -92 ইন্টু 1000 লিখছি, যাতে করে আমরা কিলো জুলটাকে জুলে কনভার্ট করতে পারি। আর T1 হচ্ছে পূর্ববর্তী তাপমাত্রা 500 প্লাস 273, আর T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা 700 প্লাস 273। 273 কেন যোগ করলাম, যাতে করে আমাদের কেলভিনের নেওয়া লাগে আর কি, অর্থাৎ আমার এখানে টি যে কেলভিন এককে তাপমাত্রা, সেই কেলভিনে কনভার্ট করার জন্য আমরা 273 যোগ করেছি।
সো এই হচ্ছে আমাদের মোটামুটি কে এর বৈশিষ্ট্য সমূহ। আমরা আজকে হচ্ছে আর সামনে আগাচ্ছি না, আমরা এই পর্যন্তই রাখছি, কিন্তু আমরা নেক্সট দিন যেটা আমরা করব, আজকে আমরা কে এর ধর্মাবলী পড়লাম, আমরা দেখলাম যে কে এর মানটা কিসের কিসের উপরে নির্ভর করে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ইনশাল্লাহ এই কে এর অঙ্কগুলোতে চলে যাব, অর্থাৎ বিভিন্ন পদার্থের ঘনমাত্রা, চাপ ইত্যাদির উপরে বেস করে কিভাবে কে এর মানটা নির্ণয় করা যায়, এবং কেপি কেসি যে দুইটা আলাদা আলাদা জিনিস আমরা পড়লাম, এদের মধ্যে কি সম্পর্ক আছে সেই জিনিসগুলো, অর্থাৎ আমরা পদার্থের পরিমাণের রেসপেক্টে আমরা সাম্যধ্রুবক বের করাটা ইনশাল্লাহ নেক্সট দিন থেকে শুরু করবো। আজকে পর্যন্ত আমরা কে এর একটা খুব বেসিক একটা আইডিয়াল আইডিয়া আমরা নিয়ে নিলাম, যে কে এর মান আসলে কি, কে এর মান দিয়ে কি বুঝায়, কে এর মান বড় হইলে কি হয়, ছোট হইলে কি হয়, সো অন। আমরা আজকে এমসিকিউ বেস কিছু প্রশ্ন দেখলাম, আমরা আজকে রিটেন বেস কিছু প্রশ্ন দেখলাম, কিছু প্রশ্ন না, আমরা রিটেন বেস আসলে একটা প্রশ্ন দেখছি, কারণ নেক্সট ক্লাস থেকে পুরোটাই আসলে রিটেন বেসডই হবে, অর্থাৎ এমসিকিউ বেস যা যা প্রশ্ন আসার মতো সেগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি, যেগুলো শুধু এমসিকিউতেই আসার মতো, রিটেনে এগুলো ইউজুয়ালি আসে না। বাট নেক্সট ক্লাস থেকে যে প্রশ্নগুলো দেখবো সেগুলো রিটেনেও আসবে, এমসিকিউতেও আসবে, সলভ করার স্ট্র্যাটেজি ভাইয়া মোটামুটি সিমিলারই আছে। এখন তুমি কতটা অভ্যস্ত তার উপরে ভিত্তি করে তুমি কতটা দ্রুত সলভ করতে পারবা সেটা ম্যাটার করে। আমরা নতুন কোনো সূত্র টুত্র মুখস্থ করবো না, আমরা হচ্ছে যেই যেই জিনিসগুলো আমরা জানি সেগুলোর উপরে বেস করে আমরা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমি এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থাকবা, ঠিক আছে? সবাইকে খোদা হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, খোদা হাফেজ।